এবারে হারিয়ে যাওয়ার গন্তব্য জাঁকজমকপূর্ণ শাহেরওয়ালি গোষ্ঠীর কুঠিবাড়ির এক দারুণ জায়গা, সাথে রয়েছে রানী ভবানীর সাম্রাজ্যের ১০৭ টেরাকোটা মন্দির, ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী রাজবাড়ি, আবার কখনো রয়েছে ভাগীরথী নদীর তীরে বিলীন হয়ে যাওয়ার আনন্দ। সাথে থাকবে নেহালিয়া পরিবারের স্মৃতির মন্থন। এই সবকিছুই থাকবে কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টার দূরত্বে অবস্থিত শুধুমাত্র একটি দিনের ট্রিপ। আসুন শুরু করি আজকের এই হারিয়ে যাওয়ার গল্পটা। দেখো, এখন আসি হচ্ছে হাওড়া স্টেশন। আজকে যাব আজিমগঞ্জ। কবিগুরু এক্সপ্রেসটা মিস হয়েছে, সো উই হ্যাভ টু বোর্ড দ্য নেক্সট ট্রেন। একটা আলাদাই অভিজ্ঞতা, জেনারেলে করে যাচ্ছি, জানি না কতদূর কি যেতে পারবো, তবে সিট পেয়েছি। লেটস গো। তোমাদের এবারে একটা অন্য রকমের হারিয়ে যাওয়ার গল্প নিয়ে দেখা যে 11:14। তো চলো, দেখা হচ্ছে। একটা আলাদাই টানটান উত্তেজনা আর কি হতে চলেছে। উঠে পড়েছিলাম হাওড়া থেকে রাত 11:30 নাগাদ কাটিহার এক্সপ্রেসে। এছাড়াও রয়েছে কবিগুরু এক্সপ্রেস ঠিক এর 1 ঘন্টা আগে। দেখো, ট্রেন মিস করা সত্ত্বেও পৌঁছে গেছি আজিমগঞ্জ ফাইনালি। এখান থেকে আমরা কোথায় যাব সেটা দেখাবো তোমাদের। তো আপাতত ঠান্ডায় রীতিমতো কনকন করছে। ভোরবেলা 3:46। দেখা যাক, এখানে কিছুক্ষণ বসতে হবে, তারপরে কিছু একটা ধরে আশেপাশের জায়গা ঘুরবো, তখন দেখাবো যে কি কি আছে এখানে। তবে বেশ এক্সাইটিং ছিল জার্নিটা। চলো, আসছি আবার। ঠিক এইখান থেকেই আজকের দিনের গল্প শুরু। প্রায় শুনশান ভোরের আজিমগঞ্জ স্টেশন থেকে নেমে খানিকক্ষণ ওয়েটিং রুমে ভোরের আলো ফোটার অপেক্ষায় রইলাম। চ্যালেঞ্জ ছিল একদিনের মধ্যেই গোটা ট্রিপটা কমপ্লিট করব। দেখো, সারা রাত এখানেই ছিলাম। সারা রাত বলাটা ভুল, ভোরবেলা পৌঁছেছি। ভোরবেলা পৌঁছে দিয়ে এখানে তো কোনো আইআরসিটিসি রুমের ব্যবস্থা নেই, তো এখানেই আপার ক্লাস ওয়েটিং রুম ছিল। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম তো পুরো ফাঁকা, কিন্তু এখানটা যথেষ্ট গরম আছে। এখানে ছিলাম, ফ্রেশ হওয়ার জায়গা আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যটা কিন্তু এখন বলবো না, চলো যেতে যেতে দেখবে। স্টেশনের সামনে টোটোর দরদাম করতে গিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হলো। ১৫০০ থেকে ভাড়া সরাসরি চলে এলো ১৫০ টাকায়। তাই খেয়াল রাখবেন, দামাদামিটা কিন্তু বেশ ভালো মাপেই করতে হবে। শুরু করলাম আজিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত ভাড়ানগরের ৪ বাংলার মন্দির দিয়ে। এই মন্দিরটি আজিমগঞ্জ সদরঘাট থেকে কিছুটাই দূরে অবস্থিত। আপনারা যদি মুর্শিদাবাদ থেকে আসেন তাহলে কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হবে, খাওয়া দাওয়া কোথায় করবেন, তা জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আনুমানিকভাবে জানা যায় ২৫০ বছর আগে রানী ভবানীর দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। রানী ভবানী ছিলেন নাটোরের রানী। তিনি ছিলেন একাধারে বিত্তশালী, অন্যধারে শিবের উপাসক। ওনার স্বপ্ন ছিল ভাড়ানগরকে বারাণসীর মতো করে তোলা। শোনা যায় রানী ভবানী এখানে প্রায় ১০৭টি শিবের মন্দির তৈরি করেছিলেন, কিন্তু ভাগীরথী নদী ক্রমাগত পথ পরিবর্তন করার জন্য সেই মন্দিরের বেশিরভাগই আজ নদীগর্ভে। এখন নদী থেকে মাত্র ১০ ফুট দূরে এই মন্দিরটি রয়েছে। এএসআই দ্বারা এটি সংরক্ষিত। মন্দিরটিতে পোড়ামাটির কাজ অসম্ভব সুন্দরভাবে বিস্তৃত রয়েছে। মহাভারত, রামায়ণ, পুরাণ, কৃষ্ণলীলা, তৎকালীন সমাজ, গ্রামীণ পরিবেশ, তাছাড়াও একটি বৃহৎ শিব, এই সমস্ত সূক্ষ্ম টেরাকোটার কাজ মন্দিরগুলিতে খুব ভালোভাবে বিদ্যমান। সবচেয়ে উল্লেখযোগ্য প্যানেলগুলির মধ্যে একটি হল ভগবান শিব নন্দী ভৃঙ্গি পরিবেষ্টিত হয়ে বসে আছেন। পরের গন্তব্য ভবানীশ্বর মন্দির। অষ্টভুজাকৃতির ভবানীশ্বর মন্দিরের একটি অনন্য স্থাপত্য শৈলী রয়েছে এবং একটি উল্টানো পদ্ম আকৃতির রয়েছে গম্বুজের শীর্ষে। এখানে প্রধানত চুন সুরকির কাজে বিদ্যমান।
মন্দিরটি 1755 সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের 8টি দিকেই খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। মন্দিরের ভিতরের এবং বাইরের উভয় দেওয়ালেই পুষ্প প্রধান নিদর্শন সহ সম্পূর্ণ পৌরাণিক কাহিনী, দেবদেবীর চিত্রিত জটিল পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিব মন্দির। এটিও রানী ভবানীর চার বাংলার মন্দিরের প্রায় একই সময়ে নির্মিত হয়েছিল। এটি দেখার পর এই মন্দির থেকে মাত্র 50 মিটারের মধ্যে নবনির্মিত একটি দুর্গা মন্দির রয়েছে, যেটি রাজরাজেশ্বরী মন্দির নামে বিখ্যাত। এই মন্দিরের ঠিক পাশেই দুটি ছোট টেরাকোটা মন্দির দেখতে পাবেন। এগুলো এখন ভীষণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং আর পুজো করা হয় না। বাইরের মুখের চেহারা দেখে এটি কিছু অংশে তৈরি করা যেতে পারে যে এগুলোতেও শোভাময় নকশা সহ একই রকমের চুনের প্লাস্টার ছিল। এরপর এগোলাম জোড় বাংলার মন্দিরের দিকে, কিন্তু মাঝখানে পড়ল কাছারি বাড়ি। সেখানে অনেক পুরনো দিনের একজন বাসিন্দার থেকে জানতে পারলাম যে ভারানগরের যে রাজবাড়ি ছিল তা এখন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। শুধুমাত্র এই কাছারি বাড়ির অংশবিশেষই বিদ্যমান। এরপর পৌঁছালাম জোড় বাংলার মন্দির। দৃশ্যত মনে হচ্ছে দুটি মন্দিরের মধ্যে একটি সাধারণ প্রাচীর ভাগ করে একসাথে নির্মিত হয়েছে। এটি আরেকটি অসাধারণ টেরাকোটার মন্দির। এটি জোড় বাংলার মন্দির বা গগনেশ্বর মন্দির হিসাবে খ্যাত। টেরাকোটার প্যানেলগুলি মন্দিরের একপাশে রয়েছে। বিভিন্ন জীবনযাত্রা, দৈনন্দিন কাজ, মানুষের জীবন, যুদ্ধ এবং দেবদেবীদের চিত্রিত করা হয়েছে। এর দেওয়ালে অত্যন্ত উচ্চ মানের পোড়ামাটির কাজ আজও বিদ্যমান। জটিল এবং পরিশীলিত এখানকার টেরাকোটার প্যানেলগুলি বাংলার শিল্পীদের উজ্জ্বল দক্ষতার সাক্ষ্য প্রমাণ দেয়। এখানে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যও রয়েছে, সাথে ফুলের মোটিভ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্যও এখানে পাবেন। এর ভিতরে 3টি শিবের বিগ্রহ আছে, যেটি এখানে পূজিত হয়। এখানকার টেরাকোটার কাজ সত্যি আপনাদের তাক লাগিয়ে দেবে। এখানে আরো সুন্দর সুন্দর অনেক মন্দির ছিল এবং সেখানেও ছিল অসাধারণ টেরাকোটার কাজ, কিন্তু ভাগীরথী নদী যেহেতু তার গতি পরিবর্তন করেছিল, অনেক মন্দিরই জলে ভেসে যায়। ঠিক যেমনভাবে ভারানগরের রাজবাড়িও জলে ভেসে গিয়েছে। অসাধারণ সুন্দর টেরাকোটার কাজ আপনাকে অবাক করবেই। এই প্যানেলগুলিতে খোদাই করা রয়েছে রাবণের চিত্র। রাবণের রয়েছে 10টি মাথা এবং 20টি হাত। এরপরে দেখে নিলাম সেই নবনির্মিত রাজরাজেশ্বরী দুর্গা মন্দির। ভারানগরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে তার কঙ্কালসার দেহ নিয়ে। ঐতিহাসিক যেন এক অধ্যায়। ভারানগরের শেষ মন্দিরটি ছিল পঞ্চমুখী শিব মন্দির। নাম অনুসারে মন্দিরের শিবলিঙ্গটি 5টি মুখ নিয়ে গঠিত। এটির স্থাপত্যের সাধারণ দোচালা শৈলী অনুসরণ করে। এটি একটি সক্রিয় মন্দির এবং এটির আধুনিক চেহারা এখন নতুনভাবে নির্মিত। এই পঞ্চমুখী শিব ঠাকুরের বিগ্রহ খুব কম জায়গাতেই দেখা যায় সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এরপর টোটোকে ছেড়ে দিয়ে আজিমগঞ্জ সদরঘাট থেকে পার হয়ে গেলাম জিয়াগঞ্জের দিকে। এখানে বলে রাখি, এই যে টোটোটি বুক করেছিলাম সেই টোটোটি আজিমগঞ্জ স্টেশন থেকে নিয়ে আমাদেরকে এই সমস্ত মন্দির ঘুরিয়ে ছেড়ে দিয়েছিলেন আজিমগঞ্জের সদরঘাটে, যেটার জন্য উনি নিয়েছিলেন মাত্র 150 টাকা। আপনারা একটু দরদাম করে অবশ্যই নেবেন। আজিমগঞ্জের উল্টো দিকের পাড়েই রয়েছে জিয়াগঞ্জ। আজিমগঞ্জ জিয়াগঞ্জ পারাপারের ফেরি সকাল থেকে শুরু করে সারা রাত পাবেন। জিয়াগঞ্জের ঘাটে বারাণসীর মতোই সন্ধ্যা আরতি হয়, তাই সন্ধ্যেবেলা এলে দেখতে পাবেন। চলে এলাম খেয়াবেড়ি। ওই পারে হচ্ছে আজিমগঞ্জ, এই পারে জিয়াগঞ্জ। আর এইখানে দেখো সন্ধ্যা আরতি হয়।
সন্ধেবেলা আসলে ঠিক যেমন আমাদের কলকাতায় হয়, তোমরা দেখতে পাবে গঙ্গার সামনে, এখানে ভাগীরথীর সামনে সন্ধ্যা আরতি হয়। এই জিয়াগঞ্জে সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে ডালপুরি। তো এখন ইচ্ছা আছে অরিজিৎ সিং এর বাড়ি যেখানে আছে সেখানকার এক জায়গায় ডালপুরি খেতে যাবে। তবে তোমাদের একটু ছোট করে বলে রাখি, আজিমগঞ্জে যে সমস্ত মন্দিরগুলো দেখলাম সত্যি খুবই ভালো, সূক্ষ্ম কাজের, এবং বলতে গেলে প্রায় অবহেলায় অনেকগুলো মন্দির নষ্ট হয়ে গেছে। তাই সময় সুযোগ থাকতে তোমরা এসে ঘুরে যাও এই জায়গাগুলো। আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে খেয়া পেরিয়ে আসতে মাত্র লাগে জনপ্রতি 5 টাকা। তাই অবশ্যই জিয়াগঞ্জে এসে কিন্তু এই পার্টটা ঘুরে যাও। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম জিয়াগঞ্জের বিখ্যাত খাবার ডালপুরি দিয়ে। অরিজিৎ সিং এর বাড়ির কাছে রবিদার দোকানে ডালপুরি ট্রাই করলেও জিয়াগঞ্জ সদরঘাটের সাহার ডালপুরি বেশ ভালো লেগেছিল। 6 টাকা করে ডালপুরি, সাথে থাকবে তরকারি, সস, স্যালাড এবং একটা মশলা দিয়ে ভাজা লঙ্কা। সাথে কাসুন্দি ভালো লাগলে সেটাও নিতে পারো। এরপর 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়াম দেখার জন্য। ফটোগ্রাফি নিষেধ। বিভিন্ন ধরনের শিলার ভাস্কর্য, মুদ্রা, অস্ত্র এবং বিরল প্রাচীন পাণ্ডুলিপি ভেতরে প্রদর্শিত রয়েছে। একদম পাশেই রয়েছে নেহালিয়া হাউস, যা রায় বাহাদুর প্যালেস নামে পরিচিত। বাহাদুর প্যালেসের একটি অংশে বংশধরেরা বসবাস করেন। ঢোকার মুখে রয়েছে জ্যান্ত কুমিরের স্টাফিং করা দেহ আর মহিষের মাথা। একদিকটা ছেড়ে দেওয়া হয়েছে পর্যটকদের দেখার জন্য। শ্রী রায় বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিং নেহালিয়ার বাড়ি হচ্ছে এইটি। ভিতরে রয়েছে বড় বড় থামযুক্ত দালান এবং রাধা রামমোহন জিউর মন্দির। বেশিরভাগই নতুন করে পুনরুদ্ধার করা হয়েছে, যদিও পাশে একটি অংশ এখনো পর্যন্ত পুরনো দিনের মতোই আছে। এখান থেকে বেরিয়ে আবার এগিয়ে চললাম জিয়াগঞ্জের সদরঘাটের দিকে। সেখান থেকে পার হয়ে চলে এলাম আজিমগঞ্জ। আমাদের শেষ গন্তব্য ছিল আজিমগঞ্জের বাড়িকঠি। এখানে আসতে হলে আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে। এনাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আপনারা এখানে নাইট স্টে করতে পারেন অথবা দৈনিক কোনো প্যাকেজ বুক করতে পারেন। দৈনিক প্যাকেজটি ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই। ওনাদের ফোন নাম্বারে মেসেজ করলে আপনাকে ওনারা ডিটেলস দিয়ে দেবেন। তার জন্য ফোন নাম্বারটা দেওয়া থাকলো ডেসক্রিপশনে। আসুন ভেতরে ঢুকি বাড়িকঠির এবং আস্তে আস্তে সমস্তটা আপনাদের বলবো কিভাবে বুক করবেন এবং কিরকম খরচ পড়বে। ভেতরে ঢুকেই আমরা পেলাম ওয়ার্ম ওয়েলকাম, সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর ওখানকার যিনি কিউরেটর ছিলেন, যিনি নিজেকে ক্যাপ্টেন বলেই পরিচয় দিলেন, তিনি আমাদের বললেন শাহেরওয়ালি গোষ্ঠীর ইতিহাস সম্পর্কে। ওখানকার বিশেষত্ব হচ্ছে বেশিরভাগ কর্মচারী আদিবাসী মহিলা। ওনাদের মধ্যে একজন মহিলা আমাদের হোস্ট হলেন। তিনি সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখিয়ে তার ইতিহাস আমাদের সাথে শেয়ার করলেন। এবার বলি এখানকার কি কি ধরনের প্যাকেজ আছে সেটার একটু ছোট্ট ব্রিফিংস। 4 ধরনের প্যাকেজ রয়েছে, যেটি দৈনিক প্যাকেজ হিসাবে আপনারা নিতে পারেন। যেমন রয়্যাল শাহেরওয়ালি হাইটি প্যাকেজ, রয়্যাল শাহেরওয়ালি লাঞ্চ প্যাকেজ, গ্র্যান্ড রয়্যাল শাহেরওয়ালি লাঞ্চ প্যাকেজ এবং রয়্যাল শাহেরওয়ালি হাইটি প্যাকেজ। 1299 টাকা থেকে শুরু এই প্যাকেজগুলো। এই প্যাকেজগুলিতে আপনি কি কি সুবিধা পাবেন তার ডিটেলস সম্পূর্ণ ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ইভিনিং স্ন্যাক্স বা লাঞ্চ খেতে খেতে আপনারা ঘুরে দেখতে পারবেন
গোটা শাহেরওয়ালি গোষ্ঠীর এই অসাধারণ কুঠি, যা আপনাকে মুগ্ধ করবেই। এই দৈনন্দিন প্যাকেজ ছাড়াও আছে রাত্রে থাকার প্যাকেজ। সেগুলি আপনি ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের লিংক আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই বাড়িকুঠির ইতিহাসের সাথে সাথে রয়েছে আরও একটি বিশেষত্ব। প্রত্যেকটি ঘরের রং এবং মেঝের টাইলস সমস্ত কিছু অন্য ধরনের। প্রত্যেকটি নিজের নিজের বিশেষত্বে নিজেকে আলাদা করেছে। বাড়িকুঠি 1700 দশকের শেষের দিকে নির্মিত হয়েছিল। বাড়িটির নাম বাড়িকুঠি, আক্ষরিক অর্থে বড় প্রাসাদ। 1800 দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। এটি বড় ভাই অর্থাৎ রায় বাহাদুর বুধ সিং দুধরিয়া শাহেরওয়ালি সম্প্রদায়ের একজন উল্লেখযোগ্য সদস্যদের বাড়ি ছিল। এর পাশেই গঙ্গার তীরে রয়েছে ছোটি কুঠি, যা কিনা ছোট বাইয়ের মহল হিসাবে বিখ্যাত। পুরো কুঠিটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। প্রত্যেকটি আনাচে কানাচে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। শাহেরওয়ালি কথাটির অর্থ শহরবাসী। বহুকাল আগে রাজস্থান থেকে ব্যবসায়ীদের একটি সম্প্রদায় তৎকালীন মুর্শিদাবাদে চলে আসে। এই রাজস্থানী ব্যবসায়ীরা নিজেদেরকে শাহেরওয়ালি বলে অভিহিত করেন এবং টেক্সটাইল এবং ব্যাংকিং এর তাদের সাম্রাজ্য তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেন, হয়ে ওঠেন জমিদার। শাহেরওয়ালিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলে মুঘল, ব্রিটিশ, বাঙালি এবং ইউরোপীয়দের তৎকালীন প্রচলিত সাংস্কৃতিক প্রভাবের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। এইভাবেই তাদের নিজস্ব অনন্য সংস্কৃতি তৈরি করেছিল। এই শাহেরওয়ালিরা আজিমগঞ্জ জিয়াগঞ্জের যমজ শহরে বসতি স্থাপন করে এবং তৎকালীন ব্রিটিশ অভিজাতদের সম্মিলিত সম্পদের চেয়ে বেশি সম্পদ থাকার জন্য শহরগুলোকে বিখ্যাত করে তোলে। কথিত আছে 20-30টি শাহেরওয়ালির পরিবারের সম্মিলিত সম্পদ সেই সময়ের ব্রিটিশ অভিজাতদেরকে ছাড়িয়ে গিয়েছিল। ওখানকার ক্যাপ্টেনের মতে আমরা যে দিক থেকে বাড়িটাতে ঢুকলাম, অ্যাকচুয়ালি সেই দিকটা হচ্ছে বাড়ির পিছন দিক, আর সামনের দিক যেটা আছে সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এবার বলে রাখি, তোমরা এখানে এলে যদি একদিনের বেশি সময় কাটাতে চাও সেক্ষেত্রে কোথায় কোথায় থাকতে পারো। প্রথম অপশন এই বাড়িকুঠি। যাদের বাজেটটা বেশ বেশি তারা একদিনের জন্য এক্সপিরিয়েন্স করতে পারো বাড়িকুঠিতে থেকে। সেটার কি রেট আছে সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া তোমরা একদিনের মধ্যে ট্যুর কমপ্লিট করে আজিমগঞ্জ থেকে আবার রাত 10টার সময় ট্রেন ধরে পৌঁছে যেতে পারো ভোরবেলায় হাওড়াতে। সেক্ষেত্রে থাকার কোনো প্রয়োজন পড়বে না। আরেকটি উপায় হচ্ছে আজিমগঞ্জের সদরঘাট পেরিয়ে জিয়াগঞ্জের সদরঘাটে পৌঁছানো। সেইখানেই তোমরা পেয়ে যাবে অনেক হোটেল, একটি মিউনিসিপ্যালিটি দ্বারা পরিচালিত হোটেল এবং আরেকটি পাশেই রয়েছে আকাশগঙ্গা নামে হোটেল। এই হোটেলগুলোর রেট যথেষ্ট কম, তাই যদি মনে হয় একদিনের জন্য প্রচুর হেক্টিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এক রাত কাটিয়ে পরের দিন সকালবেলা জিয়াগঞ্জ বা আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে ফিরে আসতে পারো। এবার আসি তাদের কথায়, যাদের হাতে আরো একটি দিন সময় আছে। তারা প্রথম দিন আজিমগঞ্জের এই ট্যুরটি করে ভাগীরথী পার হয়ে জিয়াগঞ্জের সদরঘাট থেকে ধরতে পারবেন টোটো বা ট্রেকার। জনপ্রতি 25 থেকে 30 টাকা ভাড়াতে পৌঁছে যাবেন লালবাগ, যেটি মুর্শিদাবাদের একটি শহর। এই লালবাগে রয়েছে গভর্নমেন্ট পরিচালিত ইয়ুথ হোস্টেল। এছাড়াও মুর্শিদাবাদে অসংখ্য হোটেল বিদ্যমান। তারপর সেখানে সেই রাতটা কাটিয়ে পরের দিন ঐতিহাসিক মুর্শিদাবাদকে উপভোগ করে ফিরতে পারবেন ট্রেনে। এই ঘরটিতে রয়েছে রেস্টোরেশনের সম্পূর্ণ ইতিহাস, আগে কিরকম ছিল জায়গাটি এবং পরবর্তীকালে পুনরুদ্ধার করে জায়গাটি ঠিক কিরকম হয়েছে।
আমরা নিয়েছিলাম 1300 টাকার রয়্যাল শেহরওয়ালি হাই টি প্যাকেজ। সেটাতে কি কি ধরনের খাবার আমাদের পরিবেশন করা হয়েছিল তা একটু তোমরা দেখে নাও। প্রথমেই ছিল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি দেওয়া দই বড়া। তারপরে ছিল মুসুর ডালের তৈরি এক ধরনের ফ্রাই আইটেম। তারপরে ছিল কাঁচকলার তৈরি সিঙ্গাড়া। শেষ পাতে ছিল লুচি এবং স্পাইসি আলুর দম, এবং ডেজার্ট ছিল 2 ধরনের মিষ্টি। এখানে আমরা খাওয়া শেষ করে এগিয়ে চললাম আবার আজিমগঞ্জের উদ্দেশ্যে। এই হচ্ছে জিয়াগঞ্জের সদরঘাটে থাকা 2টি হোটেল। এটির নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার আসবো কোনো এক হারিয়ে যাওয়ার গল্প নিয়ে।